দর্শক, আপনারা কি জানেন এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কোনটা? কোনো পারমাণবিক বোমা নয়, কোনো হাইপারসনিক মিসাইলও নয়। তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো এমন একটা মাস্টার প্ল্যান যা গত কয়েকদিনে তাদের চোখের সামনেই তৈরি হয়ে গেছে এবং তারা কিছুই করতে পারেনি। আপনারা হয়তো দেখছেন যে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে, আমেরিকা আর ইরানের মধ্যে একটা চুক্তি হয়েছে, কিন্তু এর পেছনের আসল চালটা কি আপনারা ধরতে পেরেছেন? ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী কেন প্রকাশ্যেই এই চুক্তিকে তাদের রাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয় বলে হাহাকার করছেন? রিপোর্ট দেখুন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে আরব বিশ্বের মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি গুড়িয়ে দেওয়ার ওয়ার্নিং দিয়ে মধ্যপ্রাচ্যের বড় ভাই হিসাবে নিজেদের আধিপত্য জানান দিয়েছে তেহরান। আমরা বিশ্লেষণ করব আমেরিকার ধোঁকায় পড়ে কেন আজ ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়ে পড়ে হাহাকার করছে ইসরায়েল, এবং ভিডিওর শেষে থাকবে আজকের সবচেয়ে বড় চমক, পশ্চিমাদের আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকতে পাকিস্তান ও ইরানের হাত ধরে কিভাবে জন্ম নিতে যাচ্ছে ন্যাটোর কাউন্টার এক বিশাল ইসলামিক সিকিউরিটি বেল্ট। তো দর্শক, খবরের পিছনের এই আসল সত্যগুলো জানতে এক সেকেন্ডও স্কিপ না করে পুরো বিষয়টি লজিক্যালি বোঝার চেষ্টা করুন। আসুন একেবারে কারেন্ট সিচুয়েশন থেকে শুরু করি। দর্শক, আজ মঙ্গলবার 23শে জুন 2026 সকাল 9:16। এখন থেকে ঠিক 18 ঘন্টা আগে, অর্থাৎ গতকাল 22শে জুন বিকেল 3টের দিকে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমে একটা খবর ছাপা হয়েছে। খবরের শিরোনামটা সাধারণ মনে হলেও এর ভিতরের গভীরতা মারাত্মক। ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন। তিনি বলেছেন, ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তিটা হয়েছে সেটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সবচাইতে বড় কূটনৈতিক বিপর্যয়। এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক, কেন ইসরায়েলের একজন কট্টরপন্থী নেতা এমন একটা কথা বলছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমাদের উচিত ইসরায়েলের স্বার্থ অনুযায়ী কাজ করা, বিশ্ববাজারে তেলের দাম অনুযায়ী নয়। এবার লজিক্যালি চিন্তা করুন, এই একটা লাইনের ভেতর পশ্চিমাদের স্বার্থপরতার পুরো চিত্রটা ফুটে উঠেছে। গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপর যে আগ্রাসন শুরু করেছিল তার মূল উদ্দেশ্য কী ছিল? ইরানের পতন ঘটানো। কিন্তু যখনই তারা দেখলো যে ইরান পাল্টা আঘাত করছে এবং গ্লোবাল অয়েল সাপ্লাই চেন আটকে যাওয়ার উপক্রম হয়েছে, তখনই আমেরিকার টনক লড়ল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারলেন, তেলের দাম যদি ব্যারেল প্রতি 150 বা $200 গিয়ে ঠেকে তাহলে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে। তাই তারা নিজেদের স্বার্থে বিশ্ববাজারের তেলের দাম স্থিতিশীল রাখতে তড়িঘড়ি করে ইরানের সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করল গত 19শে জুন, আর ইসরায়েলকে ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। এটাই হলো পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড। যখন তাদের নিজেদের গায়ে আঁচ লাগে তখন তারা তাদের সবচেয়ে কাছের মিত্রকেও কুরবানি দিতে দ্বিতীয়বার ভাবে না। ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর এই যে হাহাকার, এটা আসলে ইসরায়েলের একাকিত্ব এবং কৌশলগত ব্যর্থতারই একটা জলজ্যান্ত প্রমাণ। এবার আসুন আজকের দ্বিতীয় খবরে, যা গতকাল 22শে জুন দুপুরে আল জাজিরা প্রকাশ করেছে। এই খবরটা পড়লে আপনারা পশ্চিমাদের মিডিয়া ম্যানিপুলেশন এবং তাদের অসহায়ত্বের আসল চেহারাটা দেখতে পাবেন। খবরটিতে বলা হচ্ছে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও, MOU সই হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালীতে জাহাজের চলাচল মারাত্মকভাবে কমে গিয়েছিল, কারণ ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছিল। আর তার জবাবে ইরান সরাসরি হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছিল। ম্যারিটাইম ইন্টেলিজেন্স কোম্পানির ডেটা অনুযায়ী গত পরশু রবিবার মাত্র 12টি জাহাজ এই প্রণালী পার হয়েছে, যেখানে এর আগের দিনও 35টি জাহাজ পার হয়েছিল।
আর যে 12টি জাহাজ সেখানে প্রবেশ করেছে তার মধ্যে 5টিরই অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ ছিল, অর্থাৎ তারা র্যাডার থেকে গায়েব হয়ে অন্ধকারের মধ্যে দিয়ে পার হচ্ছিল। কিন্তু মজার ব্যাপারটা হলো আমেরিকার সেন্ট্রাল কমান্ড নির্লজ্জের মতো দাবি করেছে যে ইরান নাকি প্রণালী বন্ধ করেনি এবং 55টি জাহাজ নাকি নিরাপদে পার হয়েছে। দর্শক দেখুন, আসল ব্যাপারটা হলো এখানে আমেরিকা সুইজারল্যান্ডে আলোচনা চলাকালীন পুরো বিশ্বকে একটা ভুয়া সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। কেন? কারণ মাকমাস্টার ইউনিভার্সিটির সাপ্লাই চেন এক্সপার্ট আল জাজিরাকে খুব সুন্দর করে বিষয়টা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন সেন্টকমের এই ডেটা ভেরিফাই করার কোনো উপায় নেই। আসলে জাহাজগুলো ইরানের সামরিক বাহিনীর নজরদারি থেকে বাঁচতে নিজেদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিয়ে ওমানের উপকূল ঘেঁষে একেবারে বলতে পারেন লুকিয়ে লুকিয়ে পার হচ্ছিল। আর আমেরিকা সেই লুকিয়ে পার হওয়া জাহাজগুলোকেই নিজেদের সাফল্যের খাতায় লিখে দাবি করছে যে সব ঠিক আছে। কেন কেন আমেরিকা এই মিথ্যাচার করছে? কারণ ওই সময় যদি বিশ্ববাসী সত্যটা জেনে যেত যে ইরান আক্ষরিক অর্থেই আলোচনা চলাকালীনও এই গলার নলিটা চেপে ধরেছে, তাহলে স্টক মার্কেট খুব খারাপভাবে ক্রাশ করত। কিন্তু রিয়ালিটি হলো আজকের এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে এখন আর আমেরিকা চাইলেই সমুদ্রপথ নিয়ন্ত্রণ করতে পারে না। নিয়ন্ত্রণ এখন তাদের হাতে যারা ভূরাজনৈতিকভাবে সেই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো হোল্ড করে বসে আছে, আর এক্ষেত্রে সেটা হলো ইরান। এরপর দর্শক, আজ 23শে জুন সকালে ইরান ইন্টারন্যাশনালে আরেকটি খবর আসে। এই খবরটি মূলত মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল ডাইনামিক্সের একটা সম্পূর্ণ নতুন সমীকরণ। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তেহরান স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে একটা মারাত্মক হুঙ্কার দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইরান হলো এই অঞ্চলের বড় ভাই। আশেপাশের কিছু ছোট দেশ তাদের সাথে বৈরী আচরণ করলেও ইরান তাদের প্রতি বড় ভাইয়ের মতোই আচরণ করবে। কিন্তু এর পরের কথাটা হলো আসল মাস্টার স্ট্রোক। তিনি ওয়ার্নিং দিয়েছেন যে আমেরিকার কোনো সামান্য ভুলের কারণে যদি প্রতিবেশী কোনো দেশের মাটি থেকে ইরানের উপর আবার কোনো হামলা হয়, তবে সেই দেশের মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ টার্গেটে পরিণত হবে। দর্শক, লজিক্যালি চিন্তা করুন, এই কথাটা কার উদ্দেশ্যে বলা? এটা সরাসরি বলা হয়েছে ইউএই, বাহরাইন, কাতার এবং জর্ডানের মতো আরব দেশগুলোকে, যেখানে আমেরিকার বিশাল বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। ইরান এখানে একটা রেড লাইন ড্র করে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে যে আমেরিকা যদি দূর থেকে বসে প্রক্সি ওয়ার খেলতে চায়, তবে তার মাসুল গুনতে হবে ওই সব আরব রাষ্ট্রগুলোকে। অর্থাৎ ইরান এখন আর শুধু ডিফেন্সিভ খেলছে না, তারা পুরো অঞ্চলের সিকিউরিটি আর্কিটেকচার নিজেদের হাতে তুলে নিচ্ছে। বুঝলেন কিছু? আরেফ সাহেব আরও একটা দুর্দান্ত পয়েন্ট উল্লেখ করেছেন। তিনি বলেছেন, 12 দিনের যুদ্ধের সময় শত্রুরা ভেবেছিল সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ইরানের সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামিয়ে আনবে, কিন্তু তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। পশ্চিমাদের এই কালার রেগুলেশনারের ছক, এই প্রপাগ্যান্ডা মেশিনারি সব কিছু মুখ থুবড়ে পড়েছে। ইরানের জনগণ পশ্চিমাদের এই হাইব্রিড ওয়ারফেয়ারের ফাঁদে পা দেয়নি। দর্শক, এটাই হলো নন ওয়েস্টার্ন দেশগুলোর রেজিলিয়েন্স, যা পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো কখনোই তাদের হিসেবের মধ্যে আনতে পারে না। আচ্ছা, এবার আসুন সেই ক্লাইম্যাক্সে, যেটার কথা আমি ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম। এমন একটা সিক্রেট, এমন একটা মাস্টার প্ল্যান যা আমেরিকার ভিত নাড়িয়ে দিয়েছে। খবরটা শুনুন। গতকাল 22শে জুন সন্ধ্যায় মেহের নিউজ এজেন্সি একটি খবর প্রকাশ করে। খবরটি হলো ইরানের সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ ইবনুল রেজা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের সাথে টেলিফোনে কথা বলেছেন। দর্শক, সবচেয়ে বড় বোমাটা ফাটানো হয়েছে ওই ফোনালাপের সময়।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলকে এই অঞ্চলের একটি ক্যান্সারের জীবাণু বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন গত 3 বছরে ইসরায়েল যত অপরাধ করেছে তা সারা বিশ্বের সমস্ত অপরাধকে ছাড়িয়ে গেছে। তিনি ইরানের প্রতিরোধকে স্যালুট জানিয়েছেন। কিন্তু আসল খেলাটা ঘুরে গেছে যখন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি হলো রিজিওনাল সিকিউরিটি বেল্ট অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড বা ইসলামিক বিশ্বের আঞ্চলিক নিরাপত্তা বলয় তৈরি করা। দর্শক খুব মনোযোগ দিয়ে শুনুন কারা থাকছে এই বলয়ে। ইরান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশর এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো। আপনারা কি বুঝতে পারছেন এর অর্থ কি? এর অর্থ হলো মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বুকে ন্যাটোর কাউন্টার হিসেবে একটি বিশাল সামরিক ও কৌশলগত জোট তৈরি হওয়ার প্রাথমিক ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে। যে সুন্নি এবং শিয়া ব্লক নিয়ে আমেরিকা এতদিন ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলতো, আজ ইসরায়েলি আগ্রাসনের কারণে সেই ইরান, সেই সৌদি আরব, সেই তুরস্ক এবং পাকিস্তান সময় এলে হয়তো এক টেবিলে বসতেও পারে। এটা শুধু আমেরিকার জন্য নয়, পুরো পশ্চিমা আধিপত্যের জন্য একটা মৃত্যুর পরোয়ানা। ট্রাম্প গতকাল সুইজারল্যান্ডে ফলো আপ মিটিং চলার সময় দূর থেকে বসে ইরানিদের বিরুদ্ধে হুমকি দিচ্ছিলেন। শুনেছেন তো, গতকাল আমরাই প্রতিবেদন করেছি। কিন্তু তার এই হুমকি মূলত একজন ক্ষমতাহীন কোণঠাসা হয়ে পড়া নেতার ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছুই নয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যতক্ষণ না সমস্ত অবরোধ পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে এবং সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ হচ্ছে, ততক্ষণ তারা এই MOU পূর্ণ বাস্তবায়ন মেনে নেবে না। আর লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন শুধু এই প্রক্রিয়াকে আরও জটিল করছে এবং ইসরায়েলকে পুরো বিশ্বের কাছে আরও বেশি একঘরে করে তুলছে। জেনারেল ইবনুল রেজা পরিষ্কার বলেছেন তারা এই বিশ্বাসঘাতক শত্রুদের কখনোই বিশ্বাস করেন না এবং চুক্তির সামান্য বরখেলাপ হলে এমন জবাব দেওয়া হবে যা হবে চরম অনুশোচনামূলক। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা দেখলাম আমেরিকা বিশ্ব অর্থনীতি বাঁচানোর তাগিদে ইসরায়েলকে ছুঁড়ে ফেলে ইরানের সাথে চুক্তি করছে। আমরা দেখলাম হরমুজ প্রণালীতে জাহাজের আনাগোনা বন্ধ করে দিয়ে ইরান কিভাবে গ্লোবাল সাপ্লাই চেনের গলা টিপে ধরেছে, আর সেন্টকম মিথ্যে ডেটা দিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে। আমরা দেখলাম ইরান বুক ফুলিয়ে আরব বিশ্বের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করার ওয়ার্নিং দিচ্ছে এত সবের পরেও। আর সবচেয়ে বড় কথা, আমরা দেখলাম ইরানের হাত ধরে কিভাবে একটি নতুন ইসলামিক সিকিউরিটি বেল্টের জন্ম হয়তো হতে যাচ্ছে। পশ্চিমা মিডিয়া আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে আমেরিকা এখনও বিশ্বের নিয়ন্ত্রক, তারা সব কিছু সমাধান করছে। কিন্তু 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 আসল সত্যটা হলো দাবার বোর্ডের নিয়ন্ত্রণ এখন ব্রিক্স এবং গ্লোবাল সাউথের দেশগুলোর হাতে চলে গেছে। পশ্চিমা বিশ্ব এখন শুধু রিয়্যাক্ট করছে, তারা আর প্রোঅ্যাক্টিভ কোনো চাল দেওয়ার অবস্থায় নেই। তাদের ডাবল স্ট্যান্ডার্ড, তাদের যুদ্ধের কৌশল, তাদের কালার রেভলিউশনারি চক্রান্ত সব একে একে মুখ থুবড়ে পড়ছে এই নতুন মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারের কাছে। আমি জানি এই তথ্যগুলো আপনাদের অনেককেই নতুন করে ভাবতে বাধ্য করবে। আপনাদের কাছে আমার আজকের প্রশ্ন হলো, দর্শক আপনারা কি মনে করেন এই যে ইরান, পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক মিলে একটা রিজিওনাল সিকিউরিটি বেল্ট বা ইসলামিক ন্যাটো তৈরির যে প্রস্তাবটা সামনে এনেছে, এটা কি সত্যি বাস্তব রূপ নেবে কোনো দিন? আর যদি এটা সত্যি তৈরি হয়ে যায়, তবে কি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্য চিরতরে শেষ হয়ে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এ পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসব গ্লোবাল পলিটিক্সের আরও একটি নতুন বিশ্লেষণ নিয়ে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।